ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রবীন্দ্র সরোবরে করা যাবে না ছট পুজো, কেএমডি এর আবেদন খারিজ করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শুধু রবীন্দ্র সরোবর নয়, সুভাষ সরোবরেও ছট পুজোর আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ আদালতের নির্দেশে স্পষ্ট, কলকাতায় সবুজের দুই অন্যতম সমাহার রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে ছট পুজো করা যাবে না। ইতিমধ্যেই দুই সরোবর সংলগ্ন উদ্যানে ঢোকার পথ বাঁশ ও টিন দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। কিন্তু গত 2 বছর আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বিশৃঙ্খলা এবং পরিবেশ ধ্বংসের যে দক্ষযজ্ঞের ছবি দেখা গিয়েছে তা মনে করে এখনো পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না পরিবেশবিদরা। এবছর অবশ্য বেআইনিকে আইনি জামা পড়ানোর একটা চেষ্টা হয়েছিল। কলকাতার ফুসফুস বিপদে পড়তে পারে জেনেও সবুজের ওপর কার্যত দূষণের বিষ ঢালা রাস্তা করে দিতে চেয়েছিল প্রশাসনিক। গত কয়েক বছরে তাণ্ডবের ছবি দেখার পরও রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমতি চেয়ে পরিবেশ আদালতে বিশেষ আবেদন জানায় কেএমডিএ। তপবন প্রবন্ধে রবীন্দ্রনাথ লিখছেন, এটা উপলব্ধি করার সময় এসেছে যে মানুষ ও প্রকৃতির ভবিষ্যৎ অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু এত বছর পরও সেই উপলব্ধি কি আমাদের হয়েছে? কোভিড মহামারী একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে প্রকৃতির সঙ্গে ছেলে খেলা করলে প্রকৃতি প্রতিশোধ নেয়। এবং আমাদের এই শহরে দূষণ বিধ্বস্ত কলকাতায় সবুজের গুরুত্ব যে কতটা সেটা একটা শিশুও বোঝে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের প্রশাসন, আমাদের কেএমডিএ বোধহয় বোঝে না। যদি বুঝতো তাহলে রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমতি চেয়ে পরিবেশ আদালতের দ্বারস্থ হতো না কেএমডিএ। নবদা, বাংলায় প্রবাদ আছে যে হয় লোকে দেখে শেখে নয়তো ঠেকে শেখে। দেখে শেখা তো আমাদের ধাতে নেই, ঠেকেও আমরা শিখলাম না। কোভিড সিচুয়েশনের পরে 4-5 মাস কার্যত অর্থনীতি মুখ থুবড়ে পড়ার পর, 2-3 মাস ঘরে বন্দি থাকার পর, এবং যে শাসক দলের নেতাদের কথায় নাকি এই অ্যাপিজমেন্ট পলিটিক্সের সিদ্ধান্ত কেএমডিএর, সেই শাসক দলের 2 জন বিধায়ক তমনাশ ঘোষ এবং সমরেশ দাসকে কোভিডে আমরা হারিয়েছি। তারপরও আমি বুঝতে পারছি না যে প্রকৃতির সঙ্গে ছেলে খেলা করলে, সবুজের সঙ্গে আপোষ করলে প্রকৃতি প্রতিশোধ নেয়। এইটা বুঝতে এত সময় লাগে, তো এটা শিশুও বুঝতে পারে। ডিজেল ক্যাপিটাল বলা হয় কখনো কলকাতা, কখনো দিল্লি, আন্তর্জাতিক ক্ষেত্রে ওঠা নামা হয়। আমি বলছি সেখানে ফুসফুস তো দুটো, এক ময়দান, 2 হচ্ছে লেক। সেই লেকে আমি কম্প্রোমাইজ করছি এবং সরকারিভাবে করছি শুধুমাত্র ভোট ব্যাংক রাজনীতি করব বলে। নবদা, আপনার সময় শুরু এখন। দেখুন, দুটো সরোবরেই একই জিনিস তারা চালাচ্ছেন, সুভাষ সরোবর, রবীন্দ্র সরোবর। আচ্ছা, রবীন্দ্র সরোবরের ক্ষেত্রে সরকারের কাজটা কতটা অন্যায় তার প্রমাণ হচ্ছে গত বছরে তারা 2017 নির্দেশকে মান্যতা দেবেন বলে কেএমডিএ চিফ এক্সিকিউটিভ অফিসার মিটিং ডাকলেন। সেই মিটিংয়ে আমিও ছিলাম। সংশ্লিষ্ট কাউন্সিলরদের ডাকলেন এবং বিহারি নাগরিক সমাজ বা সংঘ তাদেরকেও ডাকলেন, বা রোয়িং ক্লাবগুলোকেও ডাকলেন যারা ওর ভেতরে আছেন। সবাই মিলে ওখানে সিদ্ধান্ত সবাইকে জানানো হলো। সিদ্ধান্তের কোনো পরামর্শ নয়, যে কোর্ট অর্ডার আছে সেই অর্ডারকে আমাদের মানতে হবে। ফলে এই মানার জন্য যা যা করণীয়, গেটগুলোকে আমরা ভালোভাবে পালন করব। সাউথ ইস্ট ডিসি যিনি, তিনি ছিলেন, তার সঙ্গে আরও ওখানকার ওসিরা ছিলেন, সবাই ছিলেন সেই মিটিংটায়। নজরুল মঞ্চে 16ই সেপ্টেম্বর 2019 যে মিটিং হয়, সেই মিটিংয়ে একটা লিফলেট দেওয়া হয়। আমি আশ্চর্য বোধ করছি, এই যে লিফলেটটা, এইটা ওখানে কেএমডিএ বিলি করেছিল এবং এই কেএমডিএ হিন্দি এবং বাংলায়। এই লিফলেটে সেখানে এই এনজিটির অর্ডার মেনশন করে বলা হয় যে এটা পালন করা হবে। আমি বুঝতে পারছি না যে এই সরকার, এটা সরকারের ছাপানো একটা লিফলেট, হাজারে হাজারে এটা বিলি করা হয় এবং এখানে বলা হয় যে 3টে জায়গাকে তারা আলাদা করে নির্বাচন করছেন। সেন্টিমেন্টের দিকে তাকিয়ে তাদের আচরণ যেটা আছেন, ধর্মীয় আচরণ, তার সেটা যাতে পালন করতে পারেন তার জন্য সরকার নিজের উদ্যোগে 3টে আলাদা জায়গা, ফর্টিজ হাসপাতালের কাছে, বৈষ্ণবঘাটা পাটুলির কাছে ও তারাতলা নেচার পার্কের কাছে 3টে জলাশয় তারা করলেন এবং বললেন যে যাবার জন্য এই যে যারা যাবেন
তাদের যাওয়া আসার অসুবিধা হতে পারে, সেই জন্য পরিবহনের পর্যাপ্ত ব্যবস্থা সরকার নিজের উদ্যোগে করবেন এবং তারা যেমনটি চাইবেন, অর্থাৎ ওইখানকার যে বিহারি নাগরিক সমাজ যারা এই আচরণটা করছেন, ধর্মীয় যাদের তারা করবেন তাদের জন্য। এটা আশ্চর্যজনক এবং সেখানে এই আলোচনা উঠেছিল, আমরা এই প্রশ্ন তুলেছি, বারবার তুলছি, যে ওই জলটা তো এমন নয় গঙ্গা যমুনার জল, ওই জলটা তো তারকেশ্বরের দুধপুকুরের জল নয়, রবীন্দ্র সরোবরের জলের সঙ্গে এই সম্পর্ক, এই রকম একটা অবস্থা তৈরি হলো কি করে? এটা কোনো সেন্টিমেন্টের গল্প নয়। যদি এই ধরনের প্রবণতাকে আমরা প্রশ্রয় দিই তাহলে ময়দানে কেন বইমেলা বন্ধ করলেন? 3 বছর লাগাতার 3 বছর এবিপি আনন্দ এই ছবি আপনাদের সামনে লাইভ দেখাচ্ছি আমরা। পার্মানেন্ট ড্যামেজ করা হচ্ছে, এটা ক্রিমিনাল অফেন্স, আর সেই রকম একটা অ্যাক্ট অফ ক্রাইমের শরিক হচ্ছে কেএমডিএ। আপনার সময় শুরু এখন। সুমনবাবু, রাজ্য সরকার যদি এই ক্রাইম যেটা আপনি বলছেন তার শরিক হতো, তাহলে কিন্তু আদালতের দ্বারস্থ হতো না, চোখ বন্ধ করে বসে থাকতো। রায়টা তো আদালত দিয়েছে, আমরা আদালতকে মানি, সম্মান করি। এই রায়টা পাওয়ার পরে গত বছরেও আমরা যেটা দেখেছি যে সেটা হচ্ছে সমস্ত গেটগুলো তালাবন্ধ, সেখানে তালা ভাঙা হয়েছে, পুলিশ অকুস্থল থেকে সরে গেছে, এক্স্যাক্টলি তাই করেছে। আমি শেষ করতে দিন, আমাকে শেষ করতে দিন। আমি শেষ না করতে দিলে তো তাহলে তো কথা বলার মানে হয় না। ঘটনা হচ্ছে রবীন্দ্র সরোবরকে কিন্তু বাঁচিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটু পেছন থেকে শুরু করছি, 80 দশকের শেষ দিক। মমতা বন্দ্যোপাধ্যায় তখন এমপি, রবীন্দ্র সরোবর বাঁচাও কমিটি তৈরি করে রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন পরিবেশ রক্ষার স্বার্থে। সুমনবাবু, একটা প্রশ্ন আমার আপনাদের কাছে, এত মানুষ তো এত কথা বলছেন, কেউ তো একবারও বলছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই এই যে দুর্গা প্রতিমা বিসর্জনের পরে গঙ্গার ঘাটগুলোর থেকে 1 ঘন্টার মধ্যে ক্রেন দিয়ে দমকল বাহিনী এবং অন্য দপ্তরগুলোকে নিয়ে কলকাতা কর্পোরেশনের মাধ্যমে কিভাবে কাঠামোগুলোকে সরিয়ে দিয়ে গঙ্গা দূষণটা যাতে না হয় তার ব্যবস্থা করেছেন। একজন মানুষ বলেননি কিন্তু এখনো পর্যন্ত। একদিকে এই হয়েছে আগাইলে রামের বান পিছাইলে রাবণ, কোর্টের আইন আমরা মানতে বাধ্য, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার কোর্টের আইনকে, গ্রিন ট্রাইব্যুনাল বেঞ্চের রায়কে সম্পূর্ণ মর্যাদা দেয় এবং সেটা মানে। কিন্তু মানুষ যদি সেটা না মানে এক শ্রেণী, তাহলে যদি পুলিশ ঢুকে অ্যাকশন নিতে হয়, লাঠিচার্জ হয়ে যায় বা কাঁদানে গ্যাস চলে, তখন কিন্তু আপনারাই এখানে আসর বসিয়ে বলবেন যে হিন্দু ধর্মের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অত্যাচার করছে। তাহলে বিচারের দায়িত্বটা সেই কোর্টের কাছেই একটা আবেদন করা হয়েছে যে আপনারা একদিনের জন্য এটা করতে পারেন কিনা। সেই আবেদন পত্রপাঠ খারিজ করে জানিয়ে দেয় ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। সূত্রের খবর, সরকারি আইনজীবীর যুক্তি শুনতেই চায়নি পরিবেশ আদালতের বেঞ্চ। কিন্তু এরপর পরিবেশ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। বৃহস্পতিবার বিচারপতি ইউ ললিতের বেঞ্চে মামলার শুনানি ছিল, কিন্তু এদিনও কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করেনি সর্বোচ্চ আদালত। ফলে বহাল রইল জাতীয় পরিবেশ আদালতের পুরনো রায়, অর্থাৎ রবীন্দ্র সরোবরে ছট পুজো করা যাবে না। রবীন্দ্র সরোবরে ছট পুজো না করতে দেওয়ার নির্দেশে খুশি পরিবেশবিদরা। কলকাতার দুটো ফুসফুস, একটা উত্তরে একটা দক্ষিণে। দক্ষিণের ফুসফুস হচ্ছে রবীন্দ্র সরোবর, উত্তরের ফুসফুস হচ্ছে সুভাষ সরোবর। দুজন বরেণ্য মানুষ, দেবতুল্য মানুষের নামে। রবীন্দ্র সরোবর জাতীয় সরোবরের তকমা পেয়েছে, কিন্তু সুভাষ সরোবর এখনও উপেক্ষিত। সুভাষ সরোবর এবং রবীন্দ্র সরোবর দুটোই সুরক্ষিত হলো এই ধরনের অনাচারের হাত থেকে। ওখানে ছট পুজো করা যাবে না। পরিবেশ কর্মী, পরিবেশ প্রেমী এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ট্রাস্টি ফর দি পস্টারিটি হিসেবে আমরা অত্যন্ত খুশি, উজ্জীবিত, এবং এটা ভবিষ্যৎ প্রজন্মের পক্ষে একটা নতুন বার্তা দেবে। এটা আমাদের কাছে খুবই আনন্দের বিষয় এবং প্রত্যাশা আমাদের এরকমই ছিল। সরকারকে আইন মানার কথা বললেন, আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার কথা বললেন কলকাতা হাইকোর্ট, মাননীয় কলকাতা হাইকোর্ট, এনজিটি, তার আগে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, তারা বলেছেন সেটাকে কার্যত অমান্য করা বা অস্বীকার করার জায়গা থেকেই তারা চেয়েছেন যে এই আইনগুলো যাতে না মানতে হয় তার নির্দেশ দিন। আমার ধারণা কোনো আদালতের পক্ষে তো আইন বিরুদ্ধ কোনো নির্দেশ দেওয়া সম্ভব নয়। আমরা গতকাল মুখ্যমন্ত্রীকে আবেদন করেছিলাম যে এই মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনিই তো
আমাদের পথ দেখিয়েছেন। আপনি রাস্তায় নেমে এই রবীন্দ্র সরোবর বাঁচাও কমিটি, যেটা কবি সুভাষ মুখোপাধ্যায়ের নেতৃত্বে গড়ে উঠেছিল, সেখানে সবুজ বাঁচানোর আন্দোলনে আপনি ছিলেন, আপনি পাশে থেকে এমনকি অবরোধ অবধি করা হয়েছিল, আপনি তার নেতৃত্বে ছিলেন। আজকে সরকারি ক্ষমতায় থেকে সেই রবীন্দ্র সরোবরের সবুজ ধ্বংসের পক্ষে একটা দপ্তর থেকে এরকম আবেদন করা হচ্ছে, নিশ্চয়ই আপনার জ্ঞাতসারে বিষয়টা হচ্ছে, তো সেখানে কি আপনার ভূমিকা? পরিবেশ কর্মীদের পাশাপাশি খুশি রবীন্দ্র সরোবরে প্রাতঃভ্রমণকারীরাও। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে যদি প্রশাসন সক্রিয়ভাবে এটাকে বন্ধ না করে, তাহলে বুঝতে হবে যে এখানে কোনো কিছুই মান্যতা পাবে না। এখানে শুধু ভোটের চাহিদাটাই মান্যতা পাবে, বা এখানে শুধু সাম্প্রদায়িক আবেগকে উস্কে দেওয়ার ব্যাপারটাই মান্যতা পাবে। অর্থাৎ যে জিনিসগুলো প্রশাসন থেকে একেবারে করা উচিত নয় সেগুলোকেই মান্যতা দেয়া হবে। তাহলে কি ধরনের প্রশাসন এখানে চলছে? কি চাইছেন আপনারা? তো আমরা তো চাইছি, এবং একজন ভূতপূর্ব পুলিশ বিভাগের কর্মী হিসাবে অন্তত এইটুকু চাইব যে প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হোক। প্রশাসনেরই দায়িত্ব যে সুপ্রিম কোর্ট বা গ্রিন ট্রাইব্যুনাল যে অর্ডারটা করেছেন, সেই অর্ডারটা কাদের জন্য, কেন করেছেন? সব মানুষের জন্য। কংক্রিটের জঙ্গল কলকাতায় চোখ জুড়োনো সবুজের সমাহারের দেখা মেলে রবীন্দ্র সরোবরে। সেই টানেই সকাল বিকেল এখানে ছুটে আসেন বহু মানুষ। কয়েক ঘন্টা কাটিয়ে ফেরেন ফুসফুসে টাটকা অক্সিজেন ভরে। গত কয়েক বছরে ছট পুজোয় রবীন্দ্র সরোবরে যে তাণ্ডব হয়েছে তা দেখার পর এবারও আশঙ্কায় ছিলেন সেই মানুষগুলো। বৃহস্পতিবার আদালতে রায় শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তারা। মহামান্য আদালতকে অনেক অনেক ধন্যবাদ যে কেএমডি এর এই অ্যাপিলকে তারা খারিজ করেছেন। আমরা এক্সপেক্টই করছিলাম যে খারিজ করবে, কিন্তু আলটিমেটলি সেটা হয়েছে। তার জন্য আমরা এখানকার যারা লেকের আশেপাশে থাকি তারা এক্সট্রা একটু খুশি, কারণ আগের বছর যে তাণ্ডব আমরা দেখেছি এবং প্রশাসনকে একেবারে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, তো আমরা খুবই খুশি। এটাও আমাদের সেই রবি ঠাকুরের ভাষায় বলতে হয়, জয় করে তবু ভয় কেন তোর যায় না। সুতরাং কালকে আমাদের দেখতে হবে যে আলটিমেটলি কি হচ্ছে, কারণ আগের বছরও গ্রিন ট্রাইব্যুনালকে বুড়াঙ্গুল দেখিয়ে যে তাণ্ডব লীলা এখানে হয়েছিল সেটা আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি এবং আমরা কিছুই করতে পারিনি। তো সুতরাং এবার আমরাও খানিকটা প্রস্তুত, এখানকার যারা লোকাল আমরা রয়েছি আমরাও কালকে সকালে থাকব এবং আমরা দেখব যে কি হচ্ছে। যদিও এবার একটুখানি প্রশাসনকে দেখছি একটু নড়েচড়ে বসেছে। শুধু রবীন্দ্র সরোবর নয়, সুভাষ সরোবরেও ছট পুজো করা যাবে না। গত 10ই নভেম্বর সুভাষ সরোবরে ছট পুজোয় নিষেধাজ্ঞা জারি করে কলকাতা হাইকোর্ট, কিন্তু রাজ্যের তরফে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়ে বলা হয় রবীন্দ্র সরোবরে ছট পুজোয় নিষেধাজ্ঞা জারি করেছে জাতীয় পরিবেশ আদালত, কিন্তু সুভাষ সরোবরের ক্ষেত্রে জাতীয় পরিবেশ আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই। তাই নির্দেশ পুনর্বিবেচনা করে দেখুক আদালত। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে। বিচারপতিরা জানিয়ে দেন আদালত মনে করছে কলকাতা শহরে দুপ্রান্তে থাকা এই দুটি বৃহৎ জলাশয়ের পরিবেশগত দিক দিয়ে অপরিসীম গুরুত্ব রয়েছে। তাই একদিকে সুপ্রিম কোর্ট যখন রবীন্দ্র সরোবরে ছট পুজোয় নিষেধাজ্ঞা জারি করেছে, তখন একইভাবে সুভাষ সরোবরেও ছট পুজো করা চলবে না। এ বিষয়ে পুলিশ ও প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ করবে। কোর্ট আজকে একদম খুব পরিষ্কার ডাইরেকশন দিয়েছেন যে সুভাষ সরোবরে এবছর পুজো করা যাবে না, ছট পুজো কোনোভাবেই হবে না। আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে নয়, কেএমডি এর তরফ থেকে এনজিটির যে অর্ডারটা ছিল সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট যাওয়া হয়েছিল কিন্তু রবীন্দ্র সরোবরের বিষয়, এবং কিন্তু আজকে এনজিটির ওই অর্ডারটিকে নিয়ে সুপ্রিম কোর্টও কেএমডি এর যে অ্যাপিল ছিল সেটাকে সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন। আর এই এবছর সুভাষ সরোবর এবং রবীন্দ্র সরোবরে কিন্তু তাই ছট পুজোটাকে করা যাবে না, এবং সেটা দেখার জন্য এবং নিশ্চিত করবার জন্য রাজ্য সরকারকে সেটা দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ এবং প্রশাসন বিষয়টিকে দেখবে। রবীন্দ্র সরোবরের মতো সুভাষ সরোবর নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কেও স্বাগত জানিয়েছেন পরিবেশ কর্মীরা। এটা কোনো যুদ্ধ নয়, মানে এটাকে যুদ্ধে রূপান্তরিত করার কিছু নেই। পরিবেশের পক্ষে থাকা, পরিবেশের বিপক্ষে থাকা বিষয় নয়, বিষয় হচ্ছে আইনের পক্ষে থাকা। আইন রয়েছে, পরিবেশ আইন রয়েছে, জল আইন, জলদূষণ আইন রয়েছে, বায়ু দূষণ আইন রয়েছে, এবং এই ধরনের পুষ্করিণী, পুকুর, নদী, নালা, জল ইত্যাদিকে সংস্কার করার প্রশ্নে এবং সেখানে যাতে পরিবেশ সংরক্ষণ হয় তার জন্য বিধিবদ্ধভাবে বিধি নিয়ম সরকারই তৈরি করেছেন। আমাদের কাছে আশ্চর্য লাগে যে সরকার এর জন্য আদালতে যেতে হবে কেন? এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্টের মতো অ্যাক্ট আছে, ওয়াটার পলিউশন ওয়াটার প্রোটেকশন অ্যাক্ট আছে, বিভিন্ন আইন আছে, কর্পোরেশনের হাতে আছে, পুলিশের হাতে আছে।
পলিউশন কন্ট্রোল বোর্ড তথা এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের হাতে রয়েছে, কেএমডি এর হাতে রয়েছে, একাধিক আইন আছে। সেই আইনের বলেই এই ব্যবস্থাগুলো নেওয়া যেত, যাতে মানুষকে কথা বোঝানো যায়। গত কয়েক বছরে বারবার দেখা গিয়েছে রবীন্দ্র সরোবরে পোস্টার দিয়ে দায়িত্ব সেরেছে কেএমডিএ। পুলিশ সামনে দাঁড়িয়ে শুধুই দেখেছে, তাদের সামনেই পরিবেশ বিধি শিখিয়ে তুলে রবীন্দ্র সরোবর ধ্বংস করে পালিত হয়েছে ছট পুজো। শুক্র ও শনিবার ছট পুজো। গত কয়েক বছরে পুনরাবৃত্তি যাতে এবার না হয়, আদালতের নির্দেশ যাতে পালন করা যায়, সেজন্য এখন থেকেই শুরু হয়েছে তৎপরতা। রবীন্দ্র সরোবরে বুধবার থেকে শুরু হয়েছে ঘেরাটপ তৈরির কাজ। বৃহস্পতিবারও রবীন্দ্র সরোবরে গিয়ে দেখা যায় খোলা জায়গা টিন দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। লেক গার্ডেন্স ফ্লাইওভারের দিক থেকে পাঁচিল টপকে রবীন্দ্র সরোবরে ঢোকার মতো একটি জায়গা ছিল, সেটি বাঁশ ও টিন দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। লেক গার্ডেন্স ফ্লাইওভারের নিচের দিকের অংশ, যেখান থেকে সহজেই টপকে ঢুকে পড়া যেতে পারে রবীন্দ্র সরোবরের মধ্যে, সেই সমস্ত জায়গাগুলোতে বাঁশ এবং লম্বা টিন দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যাতে সেখান থেকে কেউ সরোবরের ভেতরে ঢুকতে না পারেন। গতবার রবীন্দ্র সরোবরের গেটের তালা ভেঙে ভেতরে ঢুকেছিলেন পুণ্যার্থীরা, তাই এবার গেটের দিকও বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়েছে। গত বছর রবীন্দ্র সরোবরে তালা দেওয়া গেট ভেঙে ঢুকে পড়েছিলেন পুণ্যার্থীরা। এবছরে আজকে দুপুরে সুপ্রিম কোর্টের রায় পাওয়ার পরই পাকাপাকিভাবে বাঁশ দিয়ে এই গেটগুলো বেঁধে দেওয়ার কাজ শুরু হলো। এই মুহূর্তে সাফারি পার্ক গেটের ছবিটা দেখা যাচ্ছে। এখানে প্রশাসনের তরফ থেকে সম্পূর্ণ বাঁশ বেঁধে দেওয়া হচ্ছে। শুধুমাত্র মেন গেট নয়, মেন গেটের পাশাপাশি যে ছোট গেটগুলো রয়েছে সেগুলোকে নিয়েই এইভাবে বেঁধে দেওয়ার কাজ শুরু করলো প্রশাসন। সুভাষ সরোবরেও দেখা গিয়েছে একই ছবি, সেখানেও বাঁশ ও টিন দিয়ে চারপাশ ঘেরা হচ্ছে। পরিবেশ রক্ষায় সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তাতে খুশি রবীন্দ্র সরোবরের সান্ধ্য ভ্রমণকারীরা। মাইগ্রেটরি বার্ডস যেগুলো আসছে সেগুলো তো আসা বন্ধই করে দিচ্ছে প্রায়, তার কারণ এখানে এত বাজি ফাটে, এত বোম ফাটে, তো সেই জন্য প্লাস জলের প্রচণ্ড ক্ষতি হয়, জলের মধ্যে তেল ফেল ভাসায়, তো সেই জন্য এটা বন্ধ করে দেওয়াটাই উচিত। গভর্নমেন্টের সাহায্যে দেখবেন গেট খুলে যাবে, ছট পুজো হবে। ভোট ব্যাংক ইজ মেইন থিং। আপনারা কি চাইছেন? বন্ধ থাকবে। ভরসা কি করে রাখবো? প্রত্যেক বছর অর্ডার হচ্ছে, প্রত্যেক বছর এসে এরা আবার ওই ছট পুজো এখানে হয়, যতই না বলা হয় এরপরেও কিছু হয় না। সুভাষ সরোবরের বাইপাস লাগোয়া বেশিরভাগ অংশই রেলিং দিয়ে ঘেরা, বাকি অংশ ঘেরাটোপ তৈরির কাজ চলছে দ্রুত গতিতে। আদালতের রায়ের পরে সুভাষ সরোবরে পুলিশ মোতায়েন করে দেওয়া হয়েছে, কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। কোনোভাবেই কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যারা গাড়ি পার্ক করছেন গেটের বাইরে, তাদেরও গাড়ি পার্ক করতে দেওয়া হচ্ছে না। ইভিনিং ওয়াক করতে এসেছি, তো ঢুকতে যেতে চাইছিলাম, বাট ঢুকতে দিচ্ছে না, বিকজ ছট পুজো, তাই জন্য এখানে অ্যালাউড না। কটা দিন বন্ধ থাকবে, আরো 2 দিন। আজকে স্যার বললো যে আজকে এখানে গাড়ি রাখা যাবে না, অন্তত আজকের দিনটা আর কালকের দিনটা বললো যেহেতু ছট পুজো আছে এখানে রাখবেন না, ওইদিকে আর একটা পার্কিং আমাদের জন্য করা আছে, ওখানটা রাখা যাবে। তবে রবীন্দ্র সরোবরে কিছু ফাঁক ফোকর এখনো রয়ে গিয়েছে। বৃহস্পতিবার রবীন্দ্র সরোবরের ভেতরে গিয়ে দেখা যায় কয়েকটি জায়গায় পাঁচিল এখনো ভাঙা। এতেই আশঙ্কায় ভুগছেন পরিবেশ প্রেমী থেকে প্রাতঃভ্রমণকারীরা। কারণ গত বছর রবীন্দ্র সরোবরে ছট পুজো নিষিদ্ধ বলে জানিয়ে গেটের সামনে প্ল্যাকার্ড দেয়া হয়, গেটে ঝোলানো হয় তালা, কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে সরোবরের গেটের তালা ভেঙে হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে পড়েন পুণ্যার্থীরা। একবার নয়, তালা ভাঙা হয় একাধিকবার। বেপরোয়া পুণ্যার্থীদের সামনে অসহায়ভাবে দাঁড়িয়েছিলেন বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। তারপর রবীন্দ্র সরোবরের ভেতরে চলে সবুজ ধ্বংসের তাণ্ডব লীলা। রবীন্দ্র সরোবরের যে জলে নামা নিষিদ্ধ, সেখানেই বিনা বাধায় নেমে স্নান করেন পুণ্যার্থীরা। জলের ধারে লাইন দিয়ে বসে পড়েন সবাই, সারেন পূজার আচার। যে সরোবরের জল দেখে চোখ জুড়িয়ে যায়, সেই টলটলে জলে অনেককে থুতু ফেলতেও দেখা যায়। নির্বিচারে জলে ফেলা হয় তেল, ঘি, ফুল। জলে ভাসতে দেখা যায় পুজোর বর্জ্য। এই তাণ্ডব চলার সময় সেখানে পুলিশের দেখাই মেলেনি। বেলা যত বাড়ে ততই নিয়ম ভেঙে সরোবরে আনাগোনা বাড়ে পুণ্যার্থীদের। নিয়ে আসা হয় মই। বেসরকারি নিরাপত্তা রক্ষীরা বারণ করলেও তাতে কর্ণপাত করেনি আইন ভঙ্গকারীরা। আইনকে তখন ডোন্ট কেয়ার, কারণ আইনের রক্ষাকর্তাদেরই তো দেখা মেলেনি। দুপুরের দিকে কয়েকজন পুলিশ অফিসার রবীন্দ্র সরোবরের মেন গেটের সামনে আসেন। পুণ্যার্থীদের সঙ্গে কথা বলেন তারা। এরপর খুলেই দেওয়া হয় রবীন্দ্র সরোবরের মেন গেট। হু করে ঢুকতে শুরু করে লোক। বিকেলের দিকে একেবারে শেষ লগ্নে পুজোর জন্য আসা কয়েকজন পুণ্যার্থীকে রবীন্দ্র সরোবরে ঢুকতে নিষেধ করে পুলিশ, কিন্তু তার ফাঁক গলেই কয়েকজন যুবক চলে যান। শেষ বেলায় পুলিশ যখন বোঝানোর চেষ্টা শুরু করে, তখনও ভেতরে আদালতের নির্দেশ উপেক্ষা করে অবাধে চলছে ছট পুজো।
পুলিশের সামনেই স্লোগান দিতে শুরু করেন অনেকে, অথচ এমনটা কোনোভাবেই হওয়ার কথা ছিল না। আদালতে স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও তাকে কার্যত ধূলিসাৎ করে সবুজের মাঝে ধ্বংসলীলা চালান ছট পুণ্যার্থীরা। 2017 সালে শর্ত সাপেক্ষে রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমতি দেয় ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে স্পষ্ট বলে দেয়া হয় যে এটাই শেষবার। কিন্তু 2018 সালে বিধি শিখিয়ে তুলে সেখানে ফের ছট পুজো হয়। সেবারও সরোবরে ঘি তেল ঢেলে পুজো হয়। লেকের জলে ফুল ভাসিয়ে দেদারে শব্দবাজি ফাটিয়ে রবীন্দ্র সরোবরে পালিত হয়েছিল ছট পুজো। প্রলিলদা, আপনি জানবেন লেক স্টেডিয়ামে যাবতীয় সন্ধ্যের পর খেলা বন্ধ হয়ে গেছে কেন? কোর্টেরই নির্দেশে যে ওই জোরালো আলো জ্বাললে পাখিদের বিশ্রামের অসুবিধা হয়। এই যে পরিযায়ী পাখিগুলো, আজকে এই পাখিগুলো পালিয়ে এই যে শতাধিক বিশাল লাইট দৃষ্টিনন্দন যে পাখিগুলো, পরিযায়ী পাখি ছাড়া কিন্তু ওখানে অনেক বহু রকমের পাখি আছে। আমি টিয়া পাখি পেয়েছিলাম একবার, একটা একদম টিয়া পাখি একটা পড়ে গিয়েছিল, বোধহয় কোন রকমে আহত হয়েছিল, নিয়ে গিয়ে আমি ঘরে সেবা টেবা করে কয়েকদিন পরে আবার আমি ফেরতও দিয়ে দিয়েছিলাম, মানে ছেড়ে দিয়েছিলাম এসে। খালি তাই না, জলজ যে সম্পদগুলো আছে, কত রকমের মাছ আছে, তুমি তো নিজে হেঁটেছো ওখানে, কত রকমের যে মাছ আছে ভাবতে যাও। এইবার কি, এইবার আমি ভক্ত হয়ে আমি যে নৈবেদ্য দিচ্ছি, বেলপাতা দিচ্ছি, ফুল দিচ্ছি, কলার কাঁদি, এত বড় বড় কলার কাঁদি, এর ফলে কি হয়, জলে যে অক্সিজেনটা যায় না, অক্সিজেনটা যদি জলের উপরে বাধা থাকে, আপনি ঘি আর তেল দিলে তো উপরে একটা লেয়ার তৈরি হচ্ছে, অক্সিজেনটা যাবে না, এই জলজ প্রাণীগুলো মরবে, পচন ধরবে, গঙ্গায় ফেলতে দেওয়া হয় না। কলকাতা পুলিশ চাইলে আজকে এই শয়ে শয়ে লোক রবীন্দ্র সরোবরে ঢুকতে পারতো না তা না, একটা মাছি যাতে গলতে না পারে সেই নিশ্চিদ্র ব্যবস্থা কলকাতা পুলিশ করতে পারতো। এক, দুই হচ্ছে যে তাহলে প্রশ্নটা কোথায়? তাহলে কলকাতা পুলিশ চায়নি, কেন চায়নি? এইখানে আপনার কাছে আমার প্রশ্ন, কেন চাইলো না? এরপরে দায়টা আইনত দায়টা একেবারে সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসনের উপর পড়বে। দেখো, এটা তো তুমি জানো, পুলিশের এফিসিয়েন্সি প্রচন্ড। কলকাতা পুলিশ বলো, পশ্চিমবাংলা পুলিশ, এটা কোনো সময়েরও অপেক্ষা লাগে না। নির্দেশ, এই কোর্টের যে অর্ডারটা, এটাকে ইমপ্লিমেন্ট করতে যথেষ্ট 24 ঘন্টারও দরকার একদম। এবং পুলিশ এখানে পার্টি, পুলিশ দর্শক নয়, পুলিশ ইমপ্লিমেন্টের অথরিটি। কিন্তু তুমি এটা আমাকে বলো, করবে কি করে যেখানে সরকারি তরফে উৎসাহ দেওয়া হচ্ছে, সরকারি তরফে নিমন্ত্রণ করা হচ্ছে, তাহলে আমি কেন ডিভোটি হয়ে, ভক্ত হয়ে আমি কেন আসবো না? টোটাল 73 একর হচ্ছে ওয়াটার বডি ইন রবীন্দ্র সরোবর, 119 একর হচ্ছে উদ্যান, এটা একটা ন্যাশনাল অ্যাসেট। আমি বলছি জুডিশিয়ারির কথা, যে আদালতের ওপর মানুষের শেষ ভরসা হিসেবে শুধু পশ্চিমবঙ্গে না গোটা দেশে আদালতকে দেখা হয়। এইভাবে যদি রায়ের অমর্যাদা হয়, আমি বলছি আদালতের ওপর মানুষের ভরসাটা চলে যাবে। আরো বড় কনসার্ন। আমি একটা সওয়াল করি, আমি তো আইনের লোক নেই, আমার বাবা কোর্টের মানে মুহুরি ছিলেন, উকিলের, আমি আইন জানি না। আমি একটা সওয়াল করি, বলছি মেলর্ড, আমাদের দেশে দুটো আইন হওয়া উচিত। আর্টিকেল 14 যেটা সংবিধান আমাদের সমান অধিকার দিয়েছে, এটা ভুল। যারা যে সমস্ত দল বা ব্যক্তি যারা ক্ষমতায় থাকবেন তাদের জন্য একরকম আইন, আর যারা ক্ষমতার বাইরে থাকবেন তাদের জন্য একরকম আইন। এখানে যারা ক্ষমতায় রয়েছে তারা চাইছেন যে আদালতের আদেশ অমান্য করা হোক, এবং সেই জন্য আদালতের কাছে যাব। এবং এটা শুধু সিম্পল কন্টেম্প্ট অফ কোর্ট নয়, আরও দুটো জিনিস আমাকে করতে হবে। এর কাস্টোডিয়ানকে KMDA, ক্যালকাটা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি, নামটা বদল করে দাও, ক্যালকাটা মেট্রোপলিটন ডিস্ট্রাকশন অথরিটি করো। আর এদের হাতে রবীন্দ্র সরোবর লেক নিরাপদ নয়। দে হ্যাভ টু অ্যাক্ট অ্যাজ এ ট্রাস্টি ফর দ্য পিপল, ডক্ট্রিন অফ পাবলিক ট্রাস্ট। তারা সেটা পারেনি, তাদের হাত থেকে সরিয়ে নাও এটা। আর আমি পারেনি, আর আরো দুর্ভাগ্যে তারা চেষ্টাও করে, চেষ্টা করেনি না, তারা ইচ্ছে করে এটাকে নষ্ট করেছে। এবং পুলিশের হাতে আর এর সিকিউরিটি রাখা উচিত। এটা যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেটা আমার মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে, CISF এর হাতে তুলে দাও। আদালতের প্রতি পুলিশের কোনো দায়বদ্ধতা নেই। পুলিশের হলো কি করে? পুলিশের দায়বদ্ধতা আছে, একটা হাবিজাবি করে একটা যা হয় একটা রিপোর্ট ফিপোর্ট দিয়ে, দেয়ার ওয়াজ এ হিউজ ক্রাউড, numbering about, এটা কিন্তু সুপ্রিম কোর্টে মুভ করেছিল, numbering about thousands of thousands, there was immediate apprehension of breach of. যে পুলিশ প্রশাসন ভয়ে টেবিলের তলায় থাকতে হয়, সে সত্যি কি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবে? যে পুলিশ প্রশাসনকে প্রতিটি কথায় শাসক দলের নির্দেশে চলতে হয়, গাঁজা মামলার থেকে শুরু করে সবকিছুই দিতে হয়, তার পক্ষে কি সম্ভব? সবাই যদি আমরা ধর্মের কথা বলি, সবাই যদি আমরা প্রথার কথা বলি, শবরীমালার ক্ষেত্রে বিজেপির অবস্থানটা আপনি দেখুন,
পশ্চিমবাংলার এখন তৃণমূল কংগ্রেস যে অবস্থানটা নিয়েছে এই প্রশ্নে, প্রথার প্রশ্নে, শোভনবাবু যে কথাটা বললেন, তাই সবাই যদি আমরা প্রথা ধর্মের কথা বলি তাহলে দেশের আইনের শাসনটা কে বলবে? 2019-এও তারই অ্যাকশন রিপ্লে দেখা যায়। পোস্টার দিয়ে দায়িত্ব সারে কেএমডিএ, পুলিশ সামনে দাঁড়িয়ে কার্যত দর্শকের ভূমিকা পালন করে। আর রবীন্দ্র সরোবরের ভেতরে চলে ছট পুণ্যার্থীদের বিশৃঙ্খলা। এবারও রবীন্দ্র সরোবরের গেটের সামনে প্ল্যাকার্ড দিয়ে কেএমডিএর তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে বৃহস্পতিবার মাঝরাত থেকে শনিবার দুপুর অবধি রবীন্দ্র সরোবরের গেট বন্ধ থাকবে। তবে এরকম প্ল্যাকার্ড দিয়ে গতবার আইন ভঙ্গ আটকানো যায়নি, তা ছিঁড়ে ফেলে লেকে ঢুকে বেপরোয়া লোকজন। এই প্রেক্ষাপটে পরিবেশ প্রেমীরা আশঙ্কিত, এবার কি হবে। সরকারের কাছে দাবি যে তারা এবারে সুপ্রিম কোর্টের অর্ডারটা যেন তারা ঠিক মতো ফলো করে। দুর্গাপুজোর সময় যেমন হাইকোর্ট অর্ডার দিয়েছিল, পুলিশই সেটা ইমপ্লিমেন্ট করেছিল। এবং কালী পুজোর সময় আমি তো আমার লাইফে এরকম সাউন্ডলেস কালী পুজো আমি কোনোদিন দেখিনি। তাহলে পুলিশ ইচ্ছে করলে কি না করতে পারে। তা সেখানে সামান্য একটু ছট পুজো, সেটা রবীন্দ্র সরোবরের, সেটাকে কি পুলিশ কন্ট্রোল করতে পারে না? কোর্টের অর্ডারটাকে মেনটেন করতে পারে না? সরকার ভোটের জন্য এবং এই ছট পুজোকে এত প্রাধান্য দিচ্ছে, বিহারি সম্প্রদায়ের ভোট। কিন্তু আমরা তো ছট পুজোর বিরুদ্ধে নই, আমরা রবীন্দ্র সরোবরটাকে বাঁচাতে চাইছি। রবীন্দ্র সরোবরের জীবকুল, প্রাণীকুল, এই যে এত ভালো পাখি এসছে এত বড় বড়, এরা তো ডিম পেড়েছে। তা এদেরকে যদি ছট পুজোর জন্য কালকে যদি এইরকমভাবে ছট পুজো হয়, দূষণ হয়, শব্দ হয়, লাইট হয়, তাহলে তো এদেরকে মাঝ রাস্তায় চলে যেতে হবে। প্রতিবারই শীতের শুরু থেকে রবীন্দ্র সরোবরে আসতে শুরু করে পরিযায়ী পাখিরা। এবারও সরোবরে সবুজ উদ্যানে ভিড় জমিয়েছে সেই অতিথিরা। সকাল থেকে তাদের কিচিরে মিচিরে সরগরম লেক এলাকা। অতিথিরা চলে আসায় মন ভালো হয়ে গেছে আশপাশের এলাকার বাসিন্দাদেরও। কিন্তু গতবারের মতো এবারও যদি আদালতের নির্দেশ উড়িয়ে রবীন্দ্র সরোবরে ছট পুজো হয়, আগের মতোই আকাশ বাতাস কাঁপিয়ে ডিজে বাজে, বাতাসে বিষ ছড়িয়ে যদি বাজি পড়ে, তাহলে সরোবরের অতিথিদের বিপন্নতার দিকে ঠেলে দেওয়া হবে। এবার প্রকৃতির ওপর দিয়ে যে একটা বিপর্যয় গেছে আমফান, তখন আমরা দেখেছি যে কত এখানটা আমাদের পরিবেশটা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরেও আমরা দেখেছি যে অনেক পাখি আসছে, অনেক দূর দূর থেকে পাখি আসছে। হয়তো তাদের যেখানে তাদের বাড়িঘর ছিল ভেঙে গেছে, এখন এখানে পেইন্টেড স্টর, সোনাজঙ্গা যেটা বলে, 4 বছর পর এখানটায় আবার নেস্টিং করছে। সবই ডিস্টার্বটেড হয় যদি কেউ জলে নেমে যায়, যদি ওখানে কোনো এমন কিছু খেলা হয় লেকের ভেতর যেটাতে বায়োডাইভার্সিটিটা নষ্ট হয়। তো উই আর হোপফুল যে এবার লোকজন নিজের থেকেই আসবে না। কোর্ট অর্ডার আসবে, কোর্ট অর্ডারটা খুব ওয়েলকাম। সরকার যদি পদক্ষেপ নেয় যাতে না আসে লোকজন, সেটাও ওয়েলকাম। কিন্তু সব থেকে বেশি খুশি হব লোকেরা যদি নিজের থেকে না আসে। ওদিকে সুভাষ সরোবরে গিয়ে দেখা গেল কার্যত জায়গা ইজারা নেওয়ার মতো করে ঘাটের ধারে সবাই নাম লিখে রেখে গেছে। কে কোথায় বসে পুজো করবে আগে থেকেই জায়গা বুক করা। সুভাষ সরোবরের ভেতরে ঘাট ইজারা নেওয়ার মতন বিভিন্ন জায়গায় নাম লেখা হয়েছে, তেমনটাই চোখে পড়ছে। যেমন এখানে রাজা, এর পরের পিলারে অঙ্কিত, এরকম নাম রয়েছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এলাকার বাসিন্দারা যারা এখানে ছট পুজো করতে আসেন তারাই এভাবে ঘাটেতে নিজেদের নাম লিখে গিয়েছেন। কিন্তু সুভাষ সরোবরে ছট পুজোর আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সুভাষ সরোবরের কাছে কাদাপাড়া এলাকায় ছট পুজোর জন্য 6টি অস্থায়ী চৌবাচ্চা তৈরি করা হয়েছে। সুভাষ সরোবরে ছট পুজো নিষিদ্ধ ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। আর তারপরই সুভাষ সরোবর লাগোয়া সেই সমস্ত অঞ্চল যেখান থেকে পুণ্যার্থীরা বেশিরভাগ সুভাষ সরোবরে যেতেন, সেই এলাকাগুলিতে তৈরি হচ্ছে চৌবাচ্চা তৈরির কাজ। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নারকেলডাঙ্গা মেন রোডের ধারে কলকাতা পুরসভার 31 নম্বর ওয়ার্ডে তৈরি হচ্ছে এরকম একাধিক চৌবাচ্চা, যে চৌবাচ্চাগুলি লম্বায় 15 ফুট এবং চওড়ায় প্রায় 5 ফুট এবং উচ্চতা 1.5 ফুট। এইরকম এক একটি চৌবাচ্চা তৈরি করা হচ্ছে এবং সেই চৌবাচ্চাগুলির ওপরে ত্রিপল দিয়ে দেওয়া হবে, তার উপরে জল রাখা হবে এবং এলাকায় প্রচার করে যাওয়া হয়েছে পুণ্যার্থীরা তারা যাতে সুভাষ সরোবরে না যান, তার পরিবর্তে বিকল্প হিসেবে ছট পূজা করেন এই চৌবাচ্চা যেগুলি প্রশাসনের তরফ থেকে বানিয়ে দেওয়া হয়েছে সেই চৌবাচ্চাগুলিতে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই পুনিতপাড়া অঞ্চলে এই রকম চৌবাচ্চা তৈরির কাজ শুরু হয়েছে। যদিও স্থানীয় মানুষজন তারা কিন্তু রীতিমতো উষ্মা প্রকাশ করছেন, তাদের বক্তব্য যে পুকুরের বা জলাশয়ের বিকল্প কোনোভাবেই চৌবাচ্চা হতে পারে না এবং প্রশাসনের তরফ থেকে তাদের বলে যাওয়া হয়েছে নাকি যে করোনার জন্যই এই বছর সুভাষ সরোবরে যাওয়া যাবে না, এইরকম বার্তা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় চৌবাচ্চা তৈরি করার কাজ চলছে। কিন্তু আদালতের নির্দেশের পরও ছট পুণ্যার্থীরা খোলাখুলি তা অমান্য করার হুমকি দিয়েছেন।
এমনকি প্রয়োজন পড়লে গেট ভেঙে ঢোকার শাসানি পর্যন্ত শোনা গেছে তাদের মুখে। ছট আমাদের লেখাই করব, যা করার আপনার করে নেবেন, কিন্তু আমাদের ছট লেখাই করব, যা করার করে নেবেন, আমাদের মানবই না কোনো জীবনে। একদিনে জানে না এইটা বানাচ্ছে, কিন্তু আমরা মানবো না, আমরা করবো না, ছট লেখা করবো, লেখাই করবো, লেখা আমাদের সবাই লেডি সবাই যাবো। এই প্রেক্ষাপটে পরিবেশবিদরা বলছেন সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট তো নির্দেশ দিয়েছে, কিন্তু তা কার্যকর করতে কড়া হতে হবে প্রশাসনকে। পরিবেশের কথা ভেবে আদালতের নির্দেশ যাতে অক্ষরে অক্ষরে পালন করা হয় তা দেখতে হবে পুলিশকে। বেটার লেট দ্যান নেভার, দেরিতে হলেও এটা পরিবেশের পক্ষে খুব ভালো রায়, কিন্তু এটা যাতে সঠিক রূপায়ণ হয় এবং রাজ্য সরকার যাতে হাইকোর্টের অর্ডারটাকে ইমপ্লিমেন্ট করতে পারে সেটাই দেখতে হবে। তার জন্য সাফিসিয়েন্ট পুলিশ ফোর্স দরকার, কড়া নজরদারি দরকার, আদারওয়াইজ একটা আদালত অবমাননা হয়ে যাবে। এর আগে আমরা 4 বছর ধরে দেখেছি, 2016-তে অর্ডার হয়েছিল ব্যান অর্ডার, কিন্তু প্রত্যেকবারই ভায়োলেশন হয়েছে। তো সেক্ষেত্রে এখন এইবারে যেটা হয়েছে, রবীন্দ্র সরোবর আর সুভাষ সরোবর দুটো সরোবরকেই দেখতে হবে, জল দূষিত যাতে না হয় এবং সেখানে যাতে ছটের যারা পুণ্যার্থী তারা যেন না ঢোকে। রবীন্দ্র সরোবর, সুভাষ সরোবর, সে প্রত্যেকটি সরোবরকে ঘিরেই একটা নিজস্ব ইকোলজিক্যাল সিস্টেম তৈরি হয়েছে, যে ইকোলজিক্যাল সিস্টেমের মধ্যে অনেক গাছ আছে, অনেক প্রাণী রয়েছে, অনেক পাখি রয়েছে। কাজেই এই যে বৃহৎ জলাধার রয়েছে বা সরোবর রয়েছে, সেটা কৃত্রিম হোক বা ন্যাচারালি হোক, সেই জলাধারগুলোতে গুলোকে ঘিরে বা জলাশয়গুলোকে ঘিরে যে ইকোলজিক্যাল সিস্টেম গড়ে উঠেছে তাকে বিঘ্নিত না করাটাই ভালো বৃহত্তর পরিবেশের স্বার্থে। তো সেই জন্য সুভাষ সরোবরের ক্ষেত্রেও একই রায় প্রযোজ্য হওয়া উচিত ছিল। আমরা অত্যন্ত আনন্দিত যে হাইকোর্ট সুভাষ সরোবরের ক্ষেত্রেও একই বার্তা দিয়েছে। পরিবেশের স্বার্থে আমার মনে হয় সমস্ত ভাবাবেগকে দূরে রেখে পরিবেশ যাতে সুস্থ থাকে সেদিকেই সকলের নজর দেওয়া উচিত। মুখ্য সচিব অবশ্য জানিয়েছেন আদালতের নির্দেশ শিরোধার্য। সকল পুণ্যার্থী দয়া করে পারলে নিজ নিজ গৃহ থেকে ছটের ব্রত পালন করুন। নিজের বাড়িতে যে জলের ব্যবস্থা আছে তাতেও ধর্মাচরণ সম্ভব, নচেত পাড়ায় বা এলাকায় যেসব পুকুর আছে, জলাশয় আছে, সেখানে নিজেদের আচার সম্পন্ন করুন। যেটা হাইকোর্টের আদেশ সেটা মান্য করে, যা প্রথা সেটাকে শিরোধার্য করে, আবার প্যান্ডেমিকের নর্মসকে শিরোধার্য করে মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তার অ্যাপিলে এগুলো বিশদভাবে বলেছেন। কিন্তু গত কয়েক বছরে প্রশাসনের যে ভূমিকা দেখা গিয়েছে, তারপর ছট পুজোর দিন না দেখে নিশ্চিন্ত হতে পারছেন না কেউ। অনেকে তো প্রশ্ন তুলছেন, যে প্রশাসন রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমতি চেয়ে পরিবেশ আদালতে আবেদন জানিয়েছে, তারা ছট পুজো আটকাতে কড়া ভূমিকা নেবে তো? গতবার রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল ধর্মীয় অনুষ্ঠানে জড়ো হওয়া মানুষের ওপর পুলিশের লাঠি চালানো সম্ভব নয়। এবারও প্রশাসনের সেই ভূমিকাই দেখা যাবে না তো? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে, আর এখানেই রাজনীতির অঙ্ক টেনে আনছে বিরোধীরা। তড়িঘড়ি সুপ্রিম কোর্ট পর্যন্ত গেল এবং কি উদ্দেশ্যে গেল? তারা কি এই বার্তা দিতে যে কিছু সংখ্যক লোককে যে তোমাদের ভোটটা আমাদের দিয়ে দেখো, তোমাদের জন্য আমরা লড়ছি, সেটা সঠিক হোক বেঠিক হোক, পরিবেশের পক্ষে হোক, পরিবেশকে বুড়ো আঙুল দেখিয়ে হোক, শুধু ভোটের রাজনীতি করতে চলে গেল একটা অ্যাডমিনিস্ট্রেটর যাদের এইসব কাজ করার কথা নয়। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। বিশেষজ্ঞরা বলছেন রাজ্যের 294টি বিধানসভা আসনে অন্তত 70টি আসনে হিন্দিভাষীদের আধিপত্য। 2011 জনগণনা অনুযায়ী রাজ্যে প্রায় 64 লক্ষ হিন্দিভাষী ভোটার আছে। শেষ জনগণনা অনুযায়ী কলকাতায় অবাঙালি ভোটারের সংখ্যা প্রায় 51%। 2019 লোকসভা নির্বাচনে ব্যারাকপুর এবং আসানসোলের মতো কেন্দ্র, যেখানে একটা বড় অংশের ভোটারই হিন্দিভাষী, সেখানে বিজেপির কাছে পরাজিত হতে হয়েছে তৃণমূলকে। এই প্রেক্ষাপটে কংগ্রেসের প্রশ্ন, ভোটের দিকে তাকিয়ে রবীন্দ্র সরোবরে ছট পুজো আটকাতে কি কড়া অবস্থান নেবে তৃণমূল সরকার? মমতা ব্যানার্জি ভাবছে যে আমি ছট পুজো করার অনুমতি দিলাম, রবীন্দ্র সদরটাকে আমি কলুষিত করলাম, যারা ছট পুজো যারা করে তারা সবাই আমাকে ভোটটা দিয়ে দেবে। কিন্তু আমার প্রশ্ন, যারা ছট পুজো করে তারা কি প্রকৃতি সম্পর্কে সচেতন নয়? এটাই কি মমতা ব্যানার্জির ধারণা? সরকারের উচিত কি বিকল্প ব্যবস্থা করা, ছট পুজোর সঙ্গে যারা ধর্মীয় আবেগ যাদের আছে তাদেরও সম্মান দেওয়া হোক, প্রকৃতিকেও সম্মান দেওয়া হোক। প্রকৃতি এবং ছট প্রেমী, ছট পুজোর যারা উপাসক তাদেরকে এবং প্রকৃতিকে দুজনকেই সম্মান দেওয়া হোক, এটাই আমার বক্তব্য।
গত কয়েক বছর ছট পুজোর দিন যে ছবি দেখা গিয়েছে এবং তারপর কেএমডিএ যেভাবে রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমতি চেয়ে পরিবেশ আদালতে গেছে, সে কথা মনে করিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, এবারও আদালতের নির্দেশ কার্যকর হবে তো? পরিবেশের বিরুদ্ধে কোর্টে যায় এ কোথায় শুনেছেন? কোর্ট একটা অর্ডার দেওয়ার পরেও পরিবেশের পক্ষে না গিয়ে বিরোধিতা করতে গিয়ে আবার কোর্টে যায় একটা রাজ্য সরকার, ভারতবর্ষ আপনি পাবেন না। পরিবেশের চাইতে গুরুত্বপূর্ণ তো কিছু হতে পারে না। রাজ্য সরকারের গোড়া থেকে নিজের সিদ্ধান্ত জানানো উচিত ছিল, যেমন দিল্লি বা অন্যরা জানিয়েছে। যখন জানাতে পারলো না, কোর্ট বলল মেনে নেওয়া উচিত ছিল, তাও মানতে পারলো না, আবার কোর্টে গেল, আবার ফেরত আসলো। কোর্ট এখন ফাইনাল জানিয়ে দিয়েছে। গতবারও কোর্টের সিদ্ধান্ত কিন্তু রাজ্য সরকার কার্যত ভায়োলেট করেছে, এবারে মানবে তো? তৃণমূলের পাল্টা দাবি, আদালতের নির্দেশ মেনে ইতিমধ্যেই কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। কোর্টের যে রায়, সে রায়কে মান্যতা দেব এবং তার জন্য আগের থেকেই আমরা অনেকগুলো জায়গায় অল্টারনেটিভ ব্যবস্থা করেছি। মানুষজনকেও অনুরোধ করছি যাতে সেসব জায়গায় ছট পুজো করে এবং সেখানে ইনফ্রাস্ট্রাকচারও খুব ভালো করে দিয়েছি, মানে লেডিস চেঞ্জিং রুম, টয়লেট, লাইট, সেখানে যারা যাবেন তাদের জন্য ফুডের অ্যারেঞ্জমেন্ট, লোকাল ক্লাব তাদের শাড়ির অ্যারেঞ্জমেন্ট সব করছি যাতে রবীন্দ্র সরোবরে কেউ না আসেন। রবীন্দ্র সরোবরের সঙ্গে জড়িয়ে রয়েছে সুদীর্ঘ ইতিহাস। 1920 সালে কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট 192 একর জলা জঙ্গলময় জমি অধিগ্রহণ করেছিল। এর মধ্যে 73 একর জমিতে লেক তৈরি করা হয়, বাকি জায়গায় 50 রকমের গাছ লাগানো হয়। উদ্দেশ্য ছিল বালিগঞ্জ এলাকার নিচু জমিগুলি উঁচু করা, যাতে মানুষের বাসযোগ্য করা যায়। প্রথম দিকে এখানে টয় ট্রেন সহ শিশুদের বিনোদনের একাধিক ব্যবস্থা ছিল। 1958 সাল পর্যন্ত নাম ছিল ঢাকুরিয়া লেক, তারপর নামকরণ করা হয় বিশ্বকবির নামে। পরবর্তীকালে এই হ্রদটিকে কেন্দ্র করে গড়ে ওঠে শিশু উদ্যান, বাগান ও প্রেক্ষাগৃহের মতো কিছু বিনোদন কেন্দ্র। এখানেই কাজী নজরুল ইসলামের নামে নজরুল মঞ্চ প্রতিষ্ঠিত হয়েছে। 2003 সালে জাতীয় লেক সংরক্ষণ প্রকল্পে রবীন্দ্র সরোবরের নাম যুক্ত হয়। বিশুদ্ধ বাতাস নিতে বহু মানুষ সকাল সন্ধ্যায় লেকের ধারে আসেন। লেকের উত্তরাংশে রয়েছে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, আসন সংখ্যা 26,000। এটি সম্পূর্ণ অডিও ভিজুয়াল প্রশিক্ষণ সুবিধে সম্বলিত কলকাতার প্রথম স্টেডিয়াম। রবীন্দ্র সরোবরের মধ্যেই রয়েছে নজরুল মঞ্চ। লেকের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পূর্ণাবয়ব ভাস্কর্য রয়েছে। কলকাতার একমাত্র জাপানি বুদ্ধ মন্দিরটি রবীন্দ্র সরোবরের দক্ষিণাংশে অবস্থিত। 1935 সালে আন্তর্জাতিক বৌদ্ধ সংগঠন নিপ্পনজান মোয়োহোজির প্রতিষ্ঠাতা নিচিদাৎসু ফুজি কর্তৃক এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। হ্রদের মধ্যভাগে অবস্থিত একটি দ্বীপে আছে একটি মসজিদ। এটি হ্রদ রেনমারের আগে থেকেই সেখানে আছে। দ্বীপটি একটি কাঠের কেবল স্টেজ ঝুলন্ত সেতু দ্বারা হ্রদের দক্ষিণ ভাগের সঙ্গে যুক্ত। এই সেতুটি 1926 সালে তৈরি হয়। 1985 থেকে 1989 সালের মধ্যে এখানে একটি টয় ট্রেনও চলত, যেটি শিশুদের মধ্যে খুব জনপ্রিয় ছিল। রবীন্দ্র সরোবরে বেশ কয়েকটি রোয়িং ও সুইমিং ক্লাব আছে। শীতকালে এই লেকে অনেক পরিযায়ী পাখি আসে, যদিও দূষণের কারণে তাদের সংখ্যা এখন অনেক কম। লেকে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ। এখানে মাছ ধরা কঠোরভাবে নিষিদ্ধ। আর এই পরিবেশ বাঁচানোর জন্যই জাতীয় পরিবেশ আদালত রবীন্দ্র সরোবরে ছট পুজোয় নিষেধ করেছিল। রবীন্দ্র সরোবরকে দূষণের হাত থেকে বাঁচাতেই লড়াই চলছে 2 দশক ধরে। দফায় দফায় এ নিয়ে একাধিক মামলা হয়েছে। 1997 সালে পরিবেশ কর্মী সুভাষ দত্ত হাইকোর্টে মামলা করেন। তিনি বলেন, রেল লাইন লাগোয়া ঝুপড়ির লোকজন সরোবর নোংরা করছে। 1999 সালে পূর্ব রেল ও রাজ্যকে 76 কোটি টাকার প্রকল্প তৈরির নির্দেশ দেয় আদালত। ঝুপড়ি উচ্ছেদ করতে চেয়ে সুপ্রিম কোর্টে যায় রেল। 2001 সালে কলকাতা পুরসভাকে রেল সংলগ্ন ঝুপড়িবাসীদের উচ্ছেদের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, কিন্তু পুরসভা তেমনটা করেনি। ফের বিষয়টি আদালতের নজরে আনেন মামলাকারী। 2002 সালে সুপ্রিম কোর্ট ফের জানায় উচ্ছেদের নির্দেশ দ্রুত কার্যকর করতে হবে। 2003 সালে রাজ্য সরকার উচ্ছেদের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায়। 2004 সালে উচ্ছেদের জন্য 2 সপ্তাহের সময়সীমা বেঁধে দেয় সুপ্রিম কোর্ট। রাজ্যের সেই আবেদন খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত। 2004 সালে আবার মামলা হয় হাইকোর্টে। এই জায়গায় দূষণের কি প্রভাব পড়ছে, কিভাবে এই জায়গাকে বাঁচানো যায় তা জানানোর জন্য রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং ইনস্টিটিউট অফ ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ইকোলজিক্যাল ডিজাইনকে নির্দেশ দেয় আদালত। 2005 সালে জনস্বার্থ মামলা করে পরিবেশ কর্মী সুভাষ দত্ত ফের জানান
সরোবর নোংরা হচ্ছে। 2006 সালে রাজ্য সরকার জানায় টালিগঞ্জ গোবিন্দপুরের মধ্যে রেল লাইন লাগোয়া ঝুপড়িবাসীদের সরানো হয়েছে। পুনর্বাসন দেওয়া হয়েছে বাইপাস লাগোয়া নোনাডাঙ্গায়। ঝুপড়িবাসীদের সরাতে গিয়ে ইটের ঘায়ে মৃত্যু হয় চারু মার্কেট থানার ওসির নিরাপত্তারক্ষী। 2016 সালে রবীন্দ্র সরোবর নিয়ে ফের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে একটি মামলা করেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত। ট্রাইব্যুনাল প্রথমে রবীন্দ্র সরোবরের জলে ছট পুজোর আচার অনুষ্ঠান নিষিদ্ধ করলেও পরে শর্ত সাপেক্ষে এই অনুমতি দেয়। 2017তেও ফের শর্ত সাপেক্ষে এই অনুমতি দেওয়া হয়, কিন্তু বলে দেওয়া হয় এটাই শেষবার, আর নয়। কিন্তু 2018 এবং 2019এও গ্রিন ন্যাশনাল ট্রাইব্যুনালে সেই নির্দেশ উড়িয়ে করা হয় ছট পুজো। এবারও সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে ছট পুজো করা যাবে না। সেই নির্দেশ বাস্তবে পালন করা হবে নাকি আগের 2 বছরের মতোই এবারও আইন থেকে যাবে খাতায় কলমে, পুলিশ থেকে যাবে দর্শকের ভূমিকায়? কলকাতার ফুসফুস কি রক্ষা পাবে পরিবেশ ধ্বংসকারীদের হাত থেকে? তা দেখার অপেক্ষায় গোটা কলকাতা। একদিকে আদালতের নির্দেশের পরও এবারে ছট পুজোয় রবীন্দ্র সরোবর দূষণমুক্ত থাকবে কিনা তা নিয়ে যেমন অনিশ্চয়তা রয়েছে, তেমনি শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও জল্পনা তুঙ্গে। বৃহস্পতিবার রামনগরের সমবায় সমাবেশ থেকে সেই জল্পনা জিয়ে রাখলেন খোদ পরিবহন মন্ত্রী। আমি এখনো একটা দলের প্রাইমারি মেম্বার, সক্রিয় মেম্বার, সদস্য। আমি এখনো একটা মন্ত্রিসভার সদস্য। মুখ্যমন্ত্রী আমাকে মন্ত্রী রেখেছেন, উনিও তাড়াননি, আমিও ছাড়িনি। শুভেন্দু অধিকারী কি করবেন? তৃণমূলে থাকবেন, অন্য দলে যাবেন, না নতুন দল তৈরি করবেন? এসব প্রশ্ন ঘিরে গত কয়েকদিন ধরে সরগরম রাজ্য রাজনীতি। ফলে শুভেন্দুর সভা করলেই সেখানে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। বৃহস্পতিবার শুভেন্দু বিরোধী বলে পরিচিত অখিলগিরির বিধানসভা এলাকা রামনগরের আরএসকে ময়দানে ছিল সমবায় সপ্তাহ পালনের অনুষ্ঠান। সেখানে রাজ্যের পরিবহন মন্ত্রী ও কন্টাই কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন শুভেন্দু। তবে এদিনও মঞ্চের ধারে কাছে তৃণমূলের পতাকার কোনো নামগন্ধ ছিল না। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির যেদিনকে কর্মসূচি ছিল সেদিন কিন্তু তিনি তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুদ্ধ উচ্চারণ করেনি, কোথাও তৃণমূলের কোনো পতাকা ছিল না। এবং আজকে যে রয়েছে, আজকে তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন 7 রঙা পতাকা থাকবে, অর্থাৎ সমবায়ের যে পতাকা সেই পতাকাই থাকবে। এবং আমরা দেখছি এই স্থলের সমস্ত জায়গায় 7 রঙা পতাকা রয়েছে, কোনো রাজনৈতিক দলের পতাকা এখানে নেই। তবে আমরা দাদার অনুগামী লেখা টি শার্ট পরেছিলেন ঝাঁকে ঝাঁকে মানুষ। কিন্তু এদিনও তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা জিয়ে রেখেছেন শুভেন্দু। তার বক্তৃতার ছত্রে ছত্রে ছিল ইঙ্গিতপূর্ণ মন্তব্য। নন্দীগ্রামে মিলিত হয়ে বলেছিলাম 10 নভেম্বর 2008 সাল থেকে যাই, এবারেও আসবো, আপনারা তেখালিতে আসুন। লক্ষ মানুষের সমাগম হয়েছিল। আমি 14 নভেম্বর রামনগরে এসেছিলাম। আমি ঘোষণা করে গেছিলাম যে রামনগরে আসছি, সমবায়ীদের মেগা শো হবে, পলিটিক্যাল মেগা শো নয়। তবে শুভেন্দু শিবির সূত্রে অবশ্য আগেই দাবি করা হয়েছিল যে বৃহস্পতিবারের সভা থেকে শুভেন্দু রাজনৈতিক পথ স্পষ্ট করার সম্ভাবনা কম। এদিন হলেও তাই। লক্ষ্যচ্যুত নাকি একেবারে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছেন শুভেন্দু অধিকারী? কেউ বলতেই পারেন ঘরেও নহে পারেও নহে যেজন আছেন মাঝখানে। কিন্তু শুভেন্দু কবে তার অবস্থান স্পষ্ট করবেন? 19 তারিখে সমবায়ের যে অনুষ্ঠানে যাওয়ার কথা সেটা সম্ভবত করবেন না, তার কারণ 1996 সাল থেকে শুভেন্দু এই সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন। সেই দিনের মঞ্চে তার অবস্থান খোলসা করবেন, ব্যাপারটা কি সেই দিকে যাচ্ছে? সম্ভবত না। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। বিশ্বনাথ বাবু, আজ সম্পূর্ণ অন্য প্রসঙ্গে, মিম প্রসঙ্গে দিলীপ ঘোষ বলছিলেন যে মুসলিম ভোটাররা এখনো আমাদের এ রাজ্যে ভোট দেয় না। পূর্ব মেদিনীপুরে আসন সংখ্যা 16, এ রাজ্যে মুসলিম ভোটের গড় করলে 30%, সেটা পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে অনেকটা বেশি। আপনি মানবেন যে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার এই গুরুত্ব, তার কারণ 19টা সিট কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে বিজেপিকে জ্যোতিরাদিত্য এনে দিয়েছেন। শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও নিঃসন্দেহে এটা বড় পরীক্ষা, তার কারণ পূর্ব মেদিনীপুরের বিধানসভা কেন্দ্র 16টিতেই তৃণমূল কংগ্রেস জিতেছিল।
19-এর লোকসভাও যদি দেখি 16টার মধ্যে 14টাতে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল, 2টিতে বিজেপি এগিয়েছিল, কিন্তু সেই তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। বিশ্বনাথ চক্রবর্তী, আপনার সময় শুরু এখন। দেখুন, একটা কথা বলি, শুভেন্দুর সাথে আলোচনা যেটা আপনারা বলছেন, সেই আলোচনাটা যদি কোনো কারণে উনি তৃণমূল কংগ্রেসে ফিরেও আসেন, গত 2 মাস ধরে কয়েক হাজার লোককে উনি মাঠে নামিয়েছিলেন বিভিন্ন জেলায়, কখনো মুর্শিদাবাদ, কখনো হুগলি, কখনো বাঁকুড়া, কখনো পূর্ব মেদিনীপুর, কখনো পশ্চিম মেদিনীপুরে। এই হাজার হাজার লোককে আবার তৃণমূল শিবিরে নিয়ে যেতে পারবেন তো? এটা আমার ফার্স্ট প্রশ্ন থাকলো। দ্বিতীয় যে প্রশ্নটা আমার থাকছে, অর্থাৎ আপনার 1 নম্বর প্রশ্ন, উনি পয়েন্ট অফ নো রিটার্নে পৌঁছে গেছেন কিনা? মানে মধ্যপ্রদেশের পট পরিবর্তনের গুরুত্বপূর্ণ নেতা হয়েছিলেন না, উনি যদি নিজেও আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন, তার হাজার হাজার কর্মী যারা ইতিমধ্যেই রাস্তায় নেমে গেছে, যারা পোস্টার করেছে, ব্যানার করেছে, ঘন্টার পর ঘন্টা তার মিছিলে হেঁটেছে, মিটিংয়ে হেঁটেছে, তাদেরকে তৃণমূল কংগ্রেস আবার ফিরিয়ে আনতে পারবে তো? তাদেরকে ফিরিয়ে আনতে পারবে তো? উনি ফিরলেও তারা ফিরবে কি? দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা হলো যে দেখুন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এবং মধ্যপ্রদেশের পট পরিবর্তনে তিনি মুখ ছিলেন, এবং কিন্তু গোয়ালিয়রের বাইরে তার প্রভাব সীমাবদ্ধ ছিল। কিন্তু শুভেন্দুর ক্ষেত্রে কিন্তু অন্ততপক্ষে 15টা জেলা আছে যেখানে শুভেন্দু অধিকারী কার্যত প্যারালাল তৃণমূল কংগ্রেসের সংগঠনে অবস্থান করে। মুর্শিদাবাদ জেলা থেকে শুরু করে, হুগলি থেকে শুরু করে সব জেলার কথাই আমি বলতে পারি যেখানে শুভেন্দু অধিকারীর অনুগামী, তার সাপোর্ট বেস আছে। ফলে তার যাওয়াটার পশ্চিমবাংলার রাজনীতিতে একটা ভয়ঙ্কর প্রভাব পড়বে, এবং সেটা বলা যায় যে একটা বিরাট প্রভাব। তিনি কোথায় যাবেন সেটাই আসল প্রশ্ন। তিনি কি ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন দল তৈরি করবেন? তিনি কি বিজেপি শিবিরে যাবেন? তিনি কি কংগ্রেস শিবিরে যাবেন? না তৃণমূলেই থাকবেন? কিন্তু তৃণমূলে আসলেও আমি একটা পরিষ্কার আরেকবার বলছি যে তার কর্মী সমর্থক যারা ইতিমধ্যেই রাস্তায় নেমে আছে, তাদেরকে কি তিনি তৃণমূল শিবিরে আবার ফিরিয়ে আনতে পারবেন? সূত্রের দাবি, শুভেন্দু যাতে দল না ছাড়েন সেই চেষ্টা শুরু করেছে তৃণমূল শিবির। বরফ গলাতে 2 বর্ষিয়ান সাংসদকে শুভেন্দুর সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয়। সোমবার রাতে শুভেন্দুর সঙ্গে এক সাংসদের বৈঠক হয় বলে সূত্রের দাবি। সোমবারের এই বৈঠক ঘিরে চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখা হয়েছিল। সূত্রের দাবি, শুভেন্দু অধিকারীর সঙ্গে রুদ্ধদ্বার সেই বৈঠকে বর্ষিয়ান সাংসদ প্রশ্ন করেন, দল ছাড়ার ভাবনা কেন আসছে? এই মুহূর্তে দল ছাড়া ঠিক হবে না, তোমার ক্ষোভের কারণ কি? সূত্রের দাবি, বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, দলের রাশ যখন মমতা বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সির হাতে ছিল তখন কোনো সমস্যা ছিল না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর যেভাবে দল চালাচ্ছেন তা তিনি মেনে নিতে পারছেন না। ওই সাংসদ বিষয়টি নিয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বলে জানান। শুভেন্দুর সঙ্গে বৈঠকের কথা খোলাখুলি মেনে নিচ্ছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। শুভেন্দুর সঙ্গে আমার তো কথা হয়েছিল এই সপ্তাহে, তারপর শুভেন্দুর সাথে সামনের সপ্তাহে কথা হবার কথা আছে এখন পর্যন্ত। তৃণমূল সূত্রে দাবি, সাংসদের সঙ্গে বৈঠকে দলে সাংগঠনিক রদবদলের প্রস্তাব করেছেন শুভেন্দু অধিকারী। কি সেই রদবদল? আগে মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুরের মতো একাধিক জেলার পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু কিছুদিন আগে দলের তরফে সেই পদ তুলে দেওয়া হয়। বর্তমানে রাজ্য মন্ত্রিসভার সদস্য ছাড়াও তৃণমূলের নীতি নির্ধারণ কমিটির সদস্য হিসেবে রয়েছেন শুভেন্দু অধিকারী। তাহলে কি আগের মতো জেলায় নিজের একাধিপত্য ফিরে পাওয়ার দাবি বৈঠকে জানিয়েছেন তিনি? শুভেন্দু এইটা বলেছে যে উনি পার্টিতেই আছেন এবং পার্টি ছাড়ার ব্যাপারে উনি কোনো সিদ্ধান্ত নেননি। মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমি শুভেন্দুর সাথে আলোচনা করেছিলাম, তাই আমার দায়িত্ব ছিল মুখ্যমন্ত্রীকে জানিয়ে দেওয়া, সেটা আমি জানিয়ে দিয়েছি। তারপর শুভেন্দুর সাথে সামনের সপ্তাহে কথা হবার কথা আছে এখন পর্যন্ত। তবে এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। শুভেন্দুবাবু হয়তো ভাবছে যে আরেকটু সময় নিই, আরেকটু দেখে নিই, আরেকটু মেপে নিই, আরেকটু জল মেপে নিই, জল মাপামাপি চলছে, হয়তো তারপরে সিদ্ধান্ত নেবে। শুভেন্দু অধিকারীর হাত পা ধরা তো শুরু করে দিয়েছে তৃণমূল পার্টি ভয়ে, তো আরও হয়তো কিছু চাইছে। মমতা ব্যানার্জি যাক অধিকারী পরিবারে, গিয়ে হাত পা ধরুক শুভেন্দুবাবু। একেবারে স্পষ্ট তথ্যের ভিত্তিতে বলছি যে তৃণমূল কংগ্রেসের অত্যন্ত সিনিয়র একজন নেতা এবং সাংসদের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক হয়েছে। কি কথা হয়েছে তার একটা অংশ আমরা দেখিয়েছি, ভবিষ্যতে আরও বলবো। তৃণমূলের দিক থেকে একদিকে কুণালদা যেমন চেষ্টা চলছে যে শুভেন্দু যাতে দলে থাকেন, আলোচনার রাস্তা খোলা থাকে, এখনও দলে আছেন, সুতরাং আলোচনা হতে কোনো অসুবিধে নেই। পাশাপাশি নন্দীগ্রামে সেখানে পোস্টার পড়ছে, বাংলার গর্ব মমতা, আমরা দিদির সৈনিক, অর্থাৎ
টুফোল্ড নীতি, একদিকে তার সঙ্গে কথা চলছে, আলোচনা চলছে, অন্যদিকে আবার কাউন্টার পোস্টারিংও হচ্ছে। কুণাল ঘোষ মানবেন? আপনার সময় শুরু এখন। আমি শুধু এইটুকুই বলবো, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ নেতা, দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির একজন সদস্য এবং রাজ্য মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য। এর বাইরে কিছু বলার পরিস্থিতি নেই, এর বাইরে কিছু ঘটেনি। ফলে আনুষঙ্গিক একটা রাজনীতিতে কি ঘটছে সেটা সম্পূর্ণ আলাদা বিষয়, এর বাইরে বলার মতো কোনো ঘটনা ঘটেনি। আর সিপিএমের শ্রমিকদাকে দেখলাম, উনি বলছেন আরে আজকেও তো সিপিএম এর লোক, সিপিএম এর বিদায়ী কাউন্সিলর বিজেপিতে যোগ দিয়েছেন। সিপিএম আগে নিজেদের সামলাতে যাক। আমি বিজেপি সভাপতি দিলীপ ঘোষের কথাও শুনলাম। অ্যাকচুয়ালি এটার সমস্যা হচ্ছে শুভেন্দু নিয়ে এখনো কিছু বলার প্রশ্নই নেই, তিনি এখনো মন্ত্রী, কিন্তু যেভাবে বিজেপির লোকেরা ডাকাডাকি করছেন তাতে খুব সমস্যা তৈরি হচ্ছে। আপনি যে কোনো ফার্নিচারের দোকানে যান, সেখানে দেখবেন আদি বিজেপির ক্রেতা বেশি, কারণ তাদের দলটা একে পশ্চিম ভারত থেকে নেতারা, বহিরাগত নেতারা, আর এই সিপিএম এদিক ওদিক থেকে লোকেরা সব পার্টি অফিসে সামনের ফুটপাতে বসার জন্য চেয়ারের অর্ডার দিতে যাচ্ছে আদি বিজেপির অবস্থা। ফলে তারা তাদের নিয়ে ভাবুন, শুভেন্দু অধিকারীকে নিয়ে এই মুহূর্তে মন্তব্য করার মতো কোনো জায়গা ঘটেনি। আজকেও আমরা দেখেছি বিজেপির বাইরে থেকে যারা এসেছেন, মানে টোটাল নো কনফিডেন্স রাজ্য বিজেপির উপর কেন্দ্রের। 5 জন নেতা, যারা 5 জন পশ্চিমবঙ্গের কেউ নন, তাদেরকে বসিয়ে দেওয়া হলো ভোটগুলি জোন ভাগ করে বসাবার জন্য। কি করে হতে পারে এটা? এবার দিলীপ বাবু বলছেন গুজরাট মডেল, এটা কি করে সম্ভব? পশ্চিমবাংলার একটা সুস্থ বাঙালি মেনে নেবে? যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে সংশোধন হবে, তা বলে গুজরাট মডেল আমরা বাংলায় বসে শুনবো এটা গুজরাট মডেল, যেখানে গুজরাট, উত্তরপ্রদেশ, মানে এটা চিন্তার বাইরে সেই জায়গাটায় চলে গিয়েছে। ফলে মূল যে জায়গাটা এখন রোজ একদম আমি আলাদা করে পরবর্তীকালে অবশ্যই আসবো আপনার কাছে। যে জোন ভাগের কথা বলছেন, বাইরে থেকে নেতা আনার কথা বলছেন, অনেকে বলতেই পারেন যে প্রশান্ত কিশোরও তো বাইরে থেকে এসেছেন, আমি সেই বিতর্কে আসবো। কিন্তু প্রণয় রায়ের কাছে যাব। প্রণয় দা, এক হচ্ছে অনেকে বলছেন বিজেপি কি এই মুহূর্তে অসহিষ্ণু হয়ে পড়ছেন? দিলীপ ঘোষ প্রকাশ্যে বলছেন যে শুভেন্দুবাবু তার অবস্থান স্পষ্ট করুন। এর আগেও একটা সময় দল ছাড়া নিয়ে জল্পনা হয়েছে শুভেন্দুবাবুর, তারপর তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়েছেন, দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন, ইনফ্যাক্ট দলের তার গুরুত্ব আগের তুলনায় বেড়েছে। বিজেপি শুভেন্দু বাবুর জন্য কতদিন অপেক্ষা করবে? আর কুণাল ঘোষ খানিকক্ষণ আগে বলছিলেন না যে ডাকাডাকি শুরু হয়ে গেছে, ডাকাডাকি করছেন? আপনার সময় শুরু এখন। দেখুন, বর্ষিয়ান কিনা জানি না, কিন্তু শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি প্রকাশ্যে তৃণমূল কর্মীদের সামনে শুভেন্দু অধিকারী সম্পর্কে যে কথা বলেছে, যে ভাষায় বলেছে, সেটা সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার মাধ্যমে আজকে সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। এবং তারপরেও কল্যাণ ব্যানার্জিকে কেউ ডেকে কথা বলেছে কিনা, কল্যাণ ব্যানার্জি কেন এ কথা বললো সেই প্রশ্ন করেছে কিনা কোনো মিডিয়ায় আমি দেখিনি। তাহলে তৃণমূল দলটার অবস্থা এখান থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে। একজন সাংসদ আরেকজন সাংসদকে তীব্র ভাষায় আক্রমণ করছে, এদিকে আপনারা বলছেন যে তার সাথে দেখা করছে। দেখুন, এটা সম্পূর্ণভাবে তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটাই কথা বলছি যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। ভাড়া করা লোক দিয়ে বুদ্ধি বন্ধক রেখে কোনো রাজনৈতিক দল চলতে পারে না। আসলে টিএমসি জনগণ বলছে ওটা এখন টাকা মারা কোম্পানি। এই টাকা মারা কোম্পানিটা একা মারতে পারছে না, তো তার জন্য আরেকটা কোম্পানিকে হায়ার করেছে। তো খুব স্বাভাবিকভাবেই যারা আন্দোলনের মাধ্যমে উঠে এসছে, যারা সিপিএমকে পরাস্ত করার জন্য টিএমসি দলটা করেছিল, তারা তো টাকা মারা কোম্পানির ব্যানার্জি প্রাইভেট লিমিটেড কর্মচারী হওয়ার জন্য করেনি। আজকে যখন যারা অনুভব করছেন আসলে ওই যে সাদা শাড়ি, হাওয়াই চটিয়ার টালির চাল, মামাটি মানুষ, এগুলো মানুষকে বিভ্রান্ত করার জন্য ছিল, আসল হচ্ছে ব্যানার্জি প্রাইভেট লিমিটেড কোম্পানির সম্পত্তি বাড়ানোর জন্য হয়েছে। যারা এটা অনুভব করছেন, দিনের পর দিন আজকে পশ্চিমবঙ্গ যে অবস্থায় যাচ্ছে, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা, আল কায়দা আজকে ঘাঁটি গেড়েছে। যারা পশ্চিমবঙ্গকে ভালোবাসেন, যারা দেশকে ভালোবাসেন, তারা তাদের বিবেকের কাছে প্রশ্ন করছেন যে আমরা কোন দিকে পশ্চিমবঙ্গ নিয়ে যাচ্ছি। আমরা সেই সমস্ত নেতাদের কাছে, সেই সমস্ত মানুষের কাছে আবেদন জানিয়েছি যে পশ্চিমবঙ্গটা সবার, এই পশ্চিমবঙ্গকে আমাদের রক্ষা করতে হবে, পশ্চিমবঙ্গের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তার জন্য আমরা সবাইকে আহ্বান জানিয়েছি, যারা মনে করবেন পশ্চিমবঙ্গের রক্ষার স্বার্থে তার কিছু অংশগ্রহণ দরকার আছে, নিশ্চয়ই তারা আসতে পারেন, আমরা তাদেরকে স্বাগত জানাবো, সম্মান জানাবো।
আবার যাব, এখন কারা ভাড়া করার লোক, কারা বাইরে থেকে নেতা আমদানি করছে সে প্রশ্ন থাকবে। কিন্তু যেহেতু প্রসঙ্গ উঠলো, দলীয় সূত্রে খবর যে বৈঠকে শুভেন্দু অধিকারী স্পষ্ট করে বলেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে ভাষায় তার সমালোচনা করেছেন কিংবা পাল্টা সভা থেকে ববি হাকিম তাকে মির্জাফার বলেছেন তা নিয়ে স্পষ্ট অসন্তোষ প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। আবার বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে কোনো অসুবিধা নেই, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের সঙ্গে কাজ করতে অসুবিধে হচ্ছে। সূত্রের এটাই খবর। তার সঙ্গে যে জেলার সাধারণ মানুষের বড় অংশের সমর্থন রয়েছে তা এদিন ঘুরপথে কার্যত বোঝানোর চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী। লাগাতার কর্মসূচিতে আবার দেখা হবে, আপনাদের সকলের আশীর্বাদ আছে তো? আপনাদের সকলের দোয়া সমর্থন আছে তো? আমার কোভিড হওয়ার সময় যেভাবে প্রেয়ার করেছিলেন আপনারা, সেই প্রার্থনা আগামী দিনে এই পান্তা খাওয়া গামছাপাড়া গ্রামের ছেলেটা পাবে তো? রাজ্যে বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে কি নিজেকে নির্বাচিত বলে জনসমর্থন বুঝিয়ে কাউকে বার্তা দিলেন শুভেন্দু? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। অন্যদিকে শুভেন্দু অধিকারীর মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি এবং সিপিএম। নীতি আদর্শ বিসর্জন দিতে পারবেন না বলেই কি তৃণমূলে থাকা সম্ভব হচ্ছে না ওনার? এটাই তো প্রশ্ন। তৃণমূলের সংগঠনকে কন্ট্রোল করছেন সেই প্রশান্ত কিশোর, এবং তার সঙ্গে সঙ্গে ভাইপোকেও দিলেন যে আমি বসন্তের কোকিল নই। পিসি ভাইপোর দলে আর কারোর কিন্তু কোনো মর্যাদা নেই। এমনকি তৃণমূলের যারা পুরনো মানুষ, যারা তৃণমূল দলটা তৈরি করেছিলেন, প্রথম দিন থেকে যারা তৃণমূল দল তৈরি করে সঙ্গে ছিলেন, তারা কিন্তু ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। মান নেই, মর্যাদা নেই, দলটা আর দল নেই। এখন তৃণমূল দলটা পিকের কাছে বিকিয়ে যাওয়া, একটা কোম্পানির কাছে বিকিয়ে যাওয়া একটা বাহিনীতে পরিণত হচ্ছে। পাল্টা তৃণমূল হাতিয়ার করেছে শুভেন্দুর বক্তব্যের একটি অংশ। কি আমি আসার কোনো ব্যাপার নেই, কারণ নিরাশ হবারও তো কিছু নেই। কারণ সভা তো যে কেউ করতে পারে, অনেক সভা করতে পারে, কেউ একটা করতে পারে, তাতে নন পলিটিক্যাল সভা করতে পারে, সবই করতে পারে, তার তো উত্তর দেবার কিছু নেই। হি इज कैबिनेट मिनिस्टर, कैबिनेट की मिनिस्टर है, हमारे जो यहाँ के नेतृत्व है हमारे दल के, उसका एक महत्वपूर्ण नेता है, तो बस यही है, वो हमारे साथ है। শুভেন্দু অধিকারী এদিন সভা করেন জেলায় তার বিরোধী গোষ্ঠী বলে পরিচিত তথা তৃণমূল বিধায়ক অখিল গিরির গড় রামনগরে। শুভেন্দুর সঙ্গে অখিল গিরির বাকযুদ্ধ অব্যাহত এদিনে। আমি যে পদগুলোতে আছি বলছিল, সবগুলো কিন্তু ইলেক্টেড, নট সিলেক্টেড, নট নমিনেটেড। এবং 99 সাল 96 সাল অনেক আগে থেকে, অল্প বয়স থেকে এসব করেছি, পেশাতে নয় নেশাতে। আমি এখনো একটা দলের প্রাইমারি মেম্বার, সক্রিয় মেম্বার, সদস্য। দলে থাকলে যা, না থাকলেও তা। দলে থাকলেই বা তার অতিরিক্ত কি আমাদের লাভ হচ্ছে? দলে চলে গেলেই বা আমাদের কি ক্ষতি হবে? তার জন্য দাঁড়াবার কোনো প্রয়োজন নেই। দলের এরকম অনেক শুভেন্দু অধিকারী আছে, যা আমাদের দলের তো বহু কর্মী আছে, তাহলে দাঁড়াবার আমার দরকার কি? যে দলে থাকবে থাকবে, থাকবে না থাকবে। তবে আগামী দিনে শুভেন্দু অধিকারী কোন দিকে পা বাড়াবেন তা এখনো স্পষ্ট নয়। বৃহস্পতিবার বিরোধী গোষ্ঠীর নেতা বলে পরিচিত অখিল গিরির খাসতালু রামনগরে মেগা সভার ডাক দেন শুভেন্দু অধিকারী। সভার আগে ধরা পড়ে দুই ভিন্ন ছবি। শুভেন্দু অধিকারীর কাট আউটের নিচে লেখা সেই একটাই কথা, আমরা দাদার অনুগামী। অন্যদিকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে এলাকায় লাগানো হয় ফ্লেক্স, তৈরি হয় গেটও। সেখানে প্রচারক হিসেবে লেখা আছে যুব তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির নাম, যিনি আবার তৃণমূল বিধায়ক অখিল গিরির ছেলে। শুধু পূর্ব মেদিনীপুরের রামনগর নয়, আরো বেশ কয়েকটি জেলাতেও এদিন দেখা গিয়েছে শুভেন্দুর সমর্থনে পোস্টার, ব্যানার, ফ্লেক্স। বাঁকুড়া শালতোরার পাবড়া মোড়ের কাছে পরিবহন মন্ত্রীর সমর্থনে ফ্লেক্স পড়েছে, যা নিয়ে অব্যাহত রাজনৈতিক চর্চা। শুধু পাবড়া নয়, বাঁকুড়ার প্রায় সর্বত্রই আমরা কম বেশি করে দেখছি যে এই ধরনের পোস্টার শুভেন্দু অধিকারীর বিভিন্ন জায়গায় দিচ্ছে। আসল ব্যাপারটা হচ্ছে তৃণমূলের শেষে শুরু হয়ে গেছে, তৃণমূল কংগ্রেসে কেউ থাকতে চাইছে না। শুভেন্দু অধিকারীর সমর্থনে কারা ফ্লেক্স লাগিয়েছে তা খোঁজ নিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মন্ত্রী তথা বাঁকুড়া তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা। শুভেন্দুর সমর্থনে পোস্টার, ব্যানার ছেয়ে গিয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও। একই ছবি ধরা পড়েছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলাতে। তবে শুভেন্দুকে নিয়ে যে জল্পনা চলছে তাতে কার্যত বিভ্রান্ত শুভেন্দুর অনুগামীরা। অধিকারী গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস কার্যত আড়াআড়ি বিভক্ত।
নন্দীগ্রামের সোনাচূড়া পঞ্চায়েতের তৃণমূল সদস্য অশ্বিনী পাত্র চান শুভেন্দু তৃণমূলে থাকুন বা নতুন দল তৈরি করুন, কিন্তু তিনি অন্য দলে যোগ দিলে আমরা দাদার অনুগামী, আমরা দাদাকে চাইবো যে উনি তৃণমূলে থাকলে 70,000 ভোটে নন্দীগ্রাম থেকে লিড পাবে এবং জিতবে। এবং নতুন দল যদি করে দাদাকে আমরা 50,000 ভোটে জিতাবো। অন্য কোনো দলে গেলে আমরা সেখানে দাদার কাছে যাবো কিনা সেটা আমাদের ব্যক্তিগত কথা। শুভেন্দুর অনুগামী এবং তৃণমূলের জেলা পরিষদ সদস্য সোমনাথ ভূঁইয়া আবার শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে অবস্থান স্পষ্ট করার ডাক দিয়েছেন। আমরা মূলত যার আদর্শে অনুপ্রাণিত হয়ে দল করি, কাজকর্ম করি, সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী, তিনি নিশ্চয়ই মানুষের জন্য, মানুষের কথা ভেবে সিদ্ধান্ত নেবেন এবং এই সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি যেন নেন, তাতে আমাদের কাজকর্মের ক্ষেত্রে সুবিধা হয়। নন্দীগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি আবু তাহের কিছুদিন আগে অবধি সরকারি নিরাপত্তা পেতেন, কিন্তু গত 10ই নভেম্বর শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের সভায় যোগ দেওয়ার পরদিনই নিরাপত্তা প্রত্যাহার করেছে সরকার। আর সেই আবু তাহেরের মুখে এখন কার্যত সমঝোতার সুর। আমি একটা দাবি করব, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার ছেলের মতো করে যদি শুভেন্দুবাবুকে ডেকে নিয়ে যদি বলে, সেখানে নিশ্চয়ই একটা সমাধান সূত্র বেরিয়ে আসবে। শুভেন্দু অধিকারী আমাদের দলের সম্পদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক এবং সেনাপতি। পর্যবেক্ষকদের একাংশের মতে বিধানসভা ভোটের আগে এখন থেকেই সংগঠন সাজানোর সময়। এখন শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েট নেতার অবস্থান ঘিরে যদি বিভ্রান্তি তৈরি হয়, তার প্রভাব ভোটেও পড়তে পারে। বা রাজনীতিটা আর 5টা চাকরির মতো নয়, মাঝে মাঝে একটা পথ থেকে আর একটা পথে যেতে হতে পারে, কিন্তু লক্ষ্যটা যেন স্থির থাকে। একজন নেতা শুভেন্দু অধিকারী হন বা অন্য যে কেউ হন, তার যদি লক্ষ্যচ্যুত হয়ে পড়েন তিনি, তাহলে জনমানসে তার যে ছাপটা থাকার কথা, নেতা হিসেবে যে প্রতিষ্ঠাতা থাকার কথা, সেটা থাকবে না। অজয় মুখোপাধ্যায় তিনি নিজেই কিন্তু লক্ষ্যচ্যুত হয়ে তিনি হাত বদল করে তিনি কিন্তু রাজনীতির আঙিনা থেকে খুব তাড়াতাড়ি সরে গেছিলেন। শুভেন্দুকে নিয়ে তৃণমূলের অন্দরেই নানা সুরকে হাতিয়ার করে জেলা তৃণমূলে ভাঙন ধরানোর কৌশল নিয়েছে বিজেপি। যেদিন থেকে নন্দীগ্রামের শহীদ স্মরণ সভা হয়েছিল সেদিন থেকেই লক্ষ্য করছি এখানে দিদির অনুগামী এবং দাদার অনুগামীদের মধ্যে যে লড়াই শুরু হয়েছে, আমি মনে করি নন্দীগ্রামবাসীর আত্মবলিদান, পরিবর্তনের সময় তারা যে বলিদান দিয়েছিল তা ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং তাদেরকে অপমান করা হচ্ছে। সমস্ত নন্দীগ্রামবাসীকে অনুরোধ করব, দিদিও নয় দাদাও নয়, যদি আপনারা পরিবর্তন চান তাহলে ভারতীয় জনতা পার্টিতে আসুন। এরই মধ্যে শুভেন্দুকে দলে টানতে বার্তা দিয়ে চলেছে বিজেপিও। চুরির সরকার, কাটমানি, ধর্ষণ করছে, বিরোধীদের জন্য কোনো স্পেস নেই। শুভেন্দুকার মতো মানুষ যারা হাজার হাজার লাখ লাখ ফলোয়ার যাদের, তাদেরকে সাইডলাইন করে দিয়েছে, তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে এবং আমরা সেটা বাইরের লোক হয়েও আমরা সেটা সবাই বুঝতে পারছি। ডেফিনেটলি উনি আসবেন এবং আমরা তাকে অভিনন্দন জানাই। আমাদের বিভিন্ন নেতাদের নাম করে বলছেন যে আপনারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসুন, এটা বলতেই পারেন, ঠিক আছে, তো তার আগে ওটা উনি স্বীকার করুন যে বিজেপিতে আমাদের নেতা নেই, নেতৃত্ব দেওয়ার লোক নেই। কয়েক মাস গেলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে কি বাংলার রাজনীতিতে শুভেন্দুকে নিয়ে বড় কোনো চমক অপেক্ষা করছে? উত্তর দেবে সময়। আর শুধু নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম কাণ্ডারি শুভেন্দুর রাজনৈতিক পদক্ষেপ নিয়েই নয়, তৃণমূলের উত্থানের আরেক ভিত্তিভূমি সিঙ্গুরের তৃণমূল বিধায়ক কি করবেন তা নিয়েও জল্পনা তুঙ্গে। স্বয়ং নেত্রী তিনি আমাকে বললেন যে মহাদেবকে যদি আমি জেলার কোনো একটা জায়গায়, ভালো জায়গায় নিয়ে যাই, তাহলে আপনি তাতে রাজি হবেন? আমি বললাম না। অনর সিঙ্গুরের তৃণমূল বিধায়ক নতুন কি ভাবছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য? এবছর মার্চে সিঙ্গুর ব্লক তৃণমূলের সভাপতি করা হয় রবীন্দ্রনাথ ঘনিষ্ঠ মহাদেব দাসকে, কিন্তু 7 মাস পর হঠাৎই মহাদেবকে সরিয়ে ব্লক সভাপতি পদে আনা হয় বেচারাম ঘনিষ্ঠ গোবিন্দ ধারাকে, আর তাতেই সরগরম হয়ে ওঠে সিঙ্গুরের রাজনীতি। এই প্রেক্ষাপটে সম্প্রতি দল ছাড়ার হুঁশিয়ারি পর্যন্ত দেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সূত্রের দাবি, এরপর তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফে বেচারাম ঘনিষ্ঠ মহাদেবকে ব্লক সভাপতির পদ ছাড়ার বার্তা দেওয়া হয়। শুধু তাই নয়, হরিপালের বিধায়ক বেচারামের বিরোধী গোষ্ঠী বলে পরিচিত এক নেতাকে হরিপালের দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয় বলে সূত্রের দাবি। ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, এতেই ক্ষুব্ধ হয়ে কয়েকদিন আগে পদত্যাগের ইচ্ছে প্রকাশ করে সটান বিধানসভায় পৌঁছে যান হরিপালের বিধায়ক। শেষমেশ তৃণমূলের রাজ্য নেতৃত্ব তার মানভঞ্জন করে। তারপর সিঙ্গুরে গিয়ে একসঙ্গে চলার বার্তা দেন বেচারাম মান্না। সিঙ্গুর নিয়ে ইস্যু এলেই রবীন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়, মাস্টারমশাই এবং
আমার বিষয়ে একটা মনোমালিন্যের কথা তুলে ধরা হয়, এটা ঠিক নয়। এটা আমরা মনে করছি যে যারা এটা করছে তারা আমাদের দলের বিরুদ্ধ গোষ্ঠীর লোকই করছে। কিন্তু এতে সন্তুষ্ট নন সিঙ্গুরের মাস্টারমশাই। এটাও একটা রগড়ের বিষয়। মিথ্যাকে অবলম্বন করে তিনি বেচারাম সে প্রমাণ করতে চাইল যে বাজার মাত করে দেবে, কিন্তু তাতে তিনিও ধাক্কা খেয়ে শেষকালে নিজের ফেলাতুতুকেই ফের নিজে চেটে নিলেন। যদিও এ ব্যাপারে চেষ্টা করেও বেচারাম মান্নার কোনো প্রতিক্রিয়া মেলেনি। সূত্রের খবর, রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং বেচারাম মান্নার সঙ্গে পৃথক পৃথকভাবে কথা বলেছে রাজ্য জেলা তৃণমূল নেতৃত্ব, কিন্তু সমাধান সূত্র তো দূরস্থ। সিঙ্গুরের বিধায়ক হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, দল তাঁর দাবি মেনে মহাদেব দাসকে ব্লক সভাপতি পদে ফিরিয়ে না আনলে নতুন করে চিন্তা ভাবনা করবেন। যদি হরিপালের বিধায়ক সেই যদি হরিপালের সভাপতি ব্লক সভাপতি নির্ধারণ করতে পারে, তাহলে সিঙ্গুরের বিধায়ক কেন সিঙ্গুরের ব্লক সভাপতিকে নির্ধারণ করবার তার অধিকার থাকবে না? না হয় তখন আবার নতুন করে চিন্তা করব, নতুন করে চিন্তা করবার সুযোগ থাকবে। তৃণমূল অবশ্যই সংঘাত পর্ব এড়ানোর নানা পথ খুঁজছে। রাজনীতিতে কোনো অনড়তা চলে না, ফ্লেক্সিবিলিটি রাখতে হয়। রবীন্দ্রনাথ ভট্টাচার্য আমাদের দলের পুরনো নেতা, ওর কথা দল গুরুত্ব দিয়ে বিচার করছে এবং করবে। আমার ধারণা সমস্যা মিটে যাবে। মুখ্যমন্ত্রী নিজে যখন হস্তক্ষেপ করেছেন, সমস্যা মিটে যাবে। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে নন্দীগ্রাম ও সিঙ্গুর দুই আন্দোলনের প্রাণকেন্দ্র নিয়ে এখন ব্যস্ত তৃণমূল। এবিপি আনন্দ।